আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একেবারে তড়িঘড়ি করে সংসদ সদস্যদের যে শপথ, তারপর সরকার গঠন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন, দায়িত্ব পালন, মানে দায়িত্ব গঠন বললাম কি কারণে, এটা একটু পরে বলছি। দায়িত্ব পালন, ছুটির দিনে অফিস করা, মানে সব কিছুতেই একটা ম্যাজিক্যাল কর্মকাণ্ড চলছে। আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে যখন প্রথার বাইরে গিয়ে কেউ কিছু করার চেষ্টা করেন এবং সেটা যদি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানে খুব একেবারে দ্রুত মানুষ যেন হাতে তালি দেয়, প্রশংসা করে, এই কাজগুলো যখন কোনো রাজকর্মকর্তা করেন তখন তার শেষ পর্যন্ত সফলতা আসে না। এটাই বাস্তবতা। এখন ধরুন বর্তমান সরকার যে কাজগুলো করছেন, আমার কাছে, আমি শুধু ইন ডিটেলস বললাম না, আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন তারা খুব দ্রুত মানুষের যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এবং বিএনপির যে সকল কর্তা ব্যক্তি যারা আছেন তারা মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে যতটা সরব, এতটা সরব বাংলাদেশ নয়, আশেপাশের দেশেও দেখা যাচ্ছে না। মূলত এটা একটা ফেসবুকের সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় গেলেন, মন্ত্রীরা কী করলেন, সব কিছুই বিএনপির যে ফেসবুক পেজ আছে সেখানে আপডেট দিতে হবে, আপলোড করতে হবে এবং লোকজনকে জানাতে হবে। আর এর নিচে যে কমেন্টগুলো পড়ছে, সেই কমেন্টগুলোতে, ইতিবাচক যে কমেন্টগুলো পড়ছে সেইগুলো নিয়ে আনন্দ এবং ফুর্তি করতে হবে এবং বলতে হবে যে অনেক ভালো আছি। মন্ত্রীরা নিজ নিজ ফেসবুক থেকে প্রায় প্রতিদিন ৪-৫টা করে স্ট্যাটাস দিচ্ছেন। স্বয়ং তারেক রহমান সাহেবের যে ভেরিফাইড ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আসছে। তারপর বিএনপির মিডিয়া সেল আছে, সেখান থেকে আসছে। বিএনপি দলীয় যে ফোরাম আছে সেখান থেকে এই ভিডিওগুলো আসছে। ফলে বুঝতে পারছেন যে প্রতিটা মুহূর্তে ফেসবুকে সয়লাভ হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার, মানে বিএনপি সরকার, ইলিয়াস হুসাইন যাকে সবাই ইল্লু ডাকে, আর পিনাকি যাকে সবাই পিঙ্কু ডাকে, তো ইলিয়াস এবং পিঙ্কু, মানে ইল্লু এবং পিঙ্কু, এরা যেভাবে ফেসবুক সেলিব্রিটি, এখন এদের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপিকেও ফেসবুক সেলিব্রিটি হতে হবে, এরকম একটা তোড়জোড় ভাবসাব চলছে। এনিওয়ে, বড় দল, বড় চিন্তা, বড় মানুষ, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা প্রথম দিকে গত 18 মাস পূর্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, ঠিক সেই সময়টাতে এরকম ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ড দেখতে পেলাম। স্বয়ং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তারপরে প্রধান উপদেষ্টার মানে ফ্যান, মানে ভেরিফাইড ফ্যান পেজ, এরপরে ওনার অন্য কর্মকর্তা যারা আছেন, তারপর উনি কিছু লোককে নিয়েছিলেন যারা সাংবাদিকদের মধ্যে থেকে, তারা সবাই বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণকীর্তন, সরকারের গুণকীর্তন, এগুলো বলার পাশাপাশি এনসিপি এবং জামাত যারা ওই সময়টিতে সামাজিক মাধ্যমে মারাত্মকভাবে যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন, তো তারা সবাই এক একটা স্ট্যাটাস দিত, লক্ষ লক্ষ, সেই মানে যাকে বলে তাসনিম জারারটা বেশি হয় না আহমদুল্লোরটা বেশি হয়, আহমদুল্লোরটা বেশি হয় না আজাহারিরটা বেশি হয়, আজাহারিরটা বেশি হয় না আমিরে জামাতেরটা বেশি হয়, আমিরে জামাতেরটা বেশি হয় নাকি ইল্লু পিঙ্কুদেরটা বেশি হয়। এগুলো নিয়ে যখন হই হুল্লোড় চলছিল, সারা দেশের মানুষ তখন ভাবা শুরু করলো যে এই সরকারের টাকার অভাব হবে না, এই সরকারের লোনের অভাব হবে না, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতলে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু ৪-৫ মাস যেতেই আমাদের মোহ ভঙ্গ হয়ে গেল এবং আমরা দেখলাম যে ফেসবুকে যা হচ্ছে বাস্তবে তার উল্টো হচ্ছে। এবং ১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ করে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলেন এবং তার উপদেষ্টারা যেভাবে
অবনত মস্তকে চলে গেলেন। এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তবে আল্লাহর লানত আমাদের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে বর্তমান যারা ক্ষমতায় আছেন, তারা যে কাজগুলো করছেন, সেই কাজগুলো অতীতে যারা করেছে তারা আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফেসবুককে কেন্দ্র করে, সোশ্যাল মাধ্যমকে কেন্দ্র করে মব তৈরি করা যায়। অল অন এ সাডেন তাহরির স্কোয়ারে বিরাট জনসমাবেশ করা যায়। ৩ থেকে ৪ দিন বা ৪৮ ঘন্টার মতো একটা সময় দেশকে উত্তেজিত রাখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যম দিয়ে অন দ্য লং রানে মানুষের যাকে বলা হয় মানে মস্তিষ্কে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায় না, নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায়। ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য মূলধারার গণমাধ্যম লাগবে, এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে আবার পত্রপত্রিকা লাগবে। এমনকি টেলিভিশনের যে খবরগুলো হয়, প্রামাণ্যচিত্রগুলো হয়, এগুলো মানুষ মনে রাখে না। কিন্তু ধরুন টাইম ম্যাগাজিনে একটা খবর ছাপা হলো, সেখানে তারেক রহমান সাহেবকে যে প্রডিগাল বয় বলা হলো, ওই প্রডিগাল বয়ের যে মানে বিস্তৃতি, ওটার যে গুরুত্ব, ওটার যে ওজন, এটা মার্ক জাকারবার্গ বা মানে তার সঙ্গীর সাথে যারা আছে ফেসবুকে সবাই মিলে ১০০ বছর চেষ্টা করলেও সেটা দূর করা সম্ভব নয়। কাজেই এখনো মানুষের মস্তিষ্ক নির্ধারণ করে কলম, এখনো মানুষের চিন্তাধারার বিবর্তন ঘটায় লেখালেখি, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, সেই জিনিসগুলো। এখানে ফেসবুক মানে এই জিনিসগুলো বেশি একটা কাজে আসে না। এনিওয়ে, যেহেতু যারা কর্তা ব্যক্তি তারা সেই কাজগুলো করে যাচ্ছেন মনের আনন্দে, তাদেরকে কিছুদিন করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি যত কিছু বলতে যাব না কেন উল্টোপাল্টা হয়ে যাবে। এখন আজকের যে শিরোনাম নিয়ে আলোচনা, সেই আলোচনার মূল ভিত্তিতে আসি, মূল পয়েন্টে আসি। সেটি হলো যে কোন কোন মন্ত্রী আগে বাদ পড়বেন। আমি প্রথমে বলে নিই যে এই যে মন্ত্রী পরিষদ হলো, প্রায় মানে উপদেষ্টা উপদেষ্টা মিলিয়ে, সরি আবার উপদেষ্টার আবার ঠুপদেষ্টা বললে সবাই বলবেন যে আমাদেরকে ঠুপদেষ্টা বলেছে। এটা না, ঠিক অ্যাকচুয়ালি বাংলা প্রচলিত কথ্য যে রীতি, এখানে রামশ্যাম, যদুমধু, লেদু গেদু, ধলামলা, কলা ছলা, এই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে। এবং এই যে বাংলা, এই বাংলার যে জোড়ার শব্দ, সেই জোড়ার শব্দ থেকে আমরা মানে কেউ মুক্ত নই, বিযুক্ত নেই। সে যে যত শিক্ষিত হোক না কেন, নদ নদী, কল কল, ছলছল, এই জিনিসগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে উপদেষ্টা, ফুফুদেষ্টা, এই জিনিসগুলো আমাদের দেশে এমনি নিজের অজান্তে চলে আসে, কাউকে ছোট করাও নেই, বড় করা নয়। তো যেটা বলছিলাম যে এখন যারা উপদেষ্টা হয়েছেন এবং যারা মন্ত্রী হয়েছেন, কেন হয়েছেন, কী কারণে হয়েছেন, আমি এটা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। যেমন মির্জা আব্বাস সাহেবকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়। তো তিনি তারেক রহমান সাহেবকে কী রাজনীতির উপদেশ দিবেন, এটা আমি বুঝি না। বিকজ মির্জা আব্বাস সাহেবের যে রাজনীতি আর তারেক রহমান সাহেবের রাজনীতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উলটপালট। ২ নম্বর হলো যে এর মাধ্যমে যাকে বলা হয় মির্জা আব্বাস সাহেবকে কি খুশি করার চেষ্টা করা হলো? নট লাইক দ্যাট। তিনি আরও অপমানিত বোধ করবেন, প্রচণ্ড অপমানিত বোধ করবেন। অর্থাৎ তাকে যদি কোনো মন্ত্রিত্ব না দেওয়া হতো, যে সংসদ সদস্য হিসেবে তিনি যতটা অপমান বোধ করতেন, উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে তিনি যখন ক্যাবিনেটে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেশ দিবেন, যেটা কিনা প্রধানমন্ত্রী কোনোদিন তার কাছে চাইবেন না। আর মির্জা আব্বাস সাহেব এত বেকুব নন, তিনি স্বপ্রণোদিত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে উপদেশ দিতে যাবেন। ফলে কি হলো, এতে করে সমস্যা বাড়বে। অন্য যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমি একই পরিণতি তাদের সবার ক্ষেত্রেই মনে করছি। অর্থমন্ত্রীর মানে যিনি আছেন, রাজনীতির পরীক্ষা একজন মানুষ, অর্থনীতির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যাপারে যাকে বলা হয় ঘাঘু প্লেয়ার। তো আমির খসরু মাহমুদকে উপদেশ দিবেন রাশেদ তিতুমির, মানে এই কথা মানে বিশ্বাস করব আমি, অন্ততপক্ষে এই পর্যায়ে আমার জ্ঞান বুদ্ধি পৌঁছায় নাই। অথবা ধরুন যাকে বলা হয় এই ৭০ বছর বয়সে একটা দৌড় দিয়ে, লাফ দিয়ে যেখানে একজন মানুষ ৪-৫ ফিট উঁচে উঠে যান, এহসানুল হক মিলন,
তো তিনি যখন একেবারে যুবক সেই সময়টিতে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছেন। এখনো তাকে সবাই হেলিকপ্টার মন্ত্রী হিসেবে ডাকে। তো সেই হেলিকপ্টার মন্ত্রীকে উপদেশ দিবেন মাহাদি আমিন। মানে এটা রোজ কিয়ামতের আলামত। এটা কোনোদিন এটা হবে না। এটা নিয়ে যদি বাড়াবাড়ি হয় আইদার মাহাদি আমিন চাকরি হারাবেন অথবা এহসানুল হক মিলন চাকরি হারাবেন। দুজনের একজন চাকরি হারাবেনই। একসাথে এটা চলবে না। এরপর জাহিদ, ডক্টর জাহিদকে উপদেষ্টা নেওয়া হয়েছে। খোলামেলা বলতে এটা কেন নেওয়া হলো, জাহিদ শিক্ষিত, ভালো কথা বলেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু এটা কেন নেওয়া হলো? রুমিন ফারহানাকে রাগিয়ে দেওয়ার জন্য? নাকি মাহমুদুর রহমান মান্নাকে রাগিয়ে দেওয়ার জন্য? নাকি সত্যিকার অর্থে ডক্টর জাহিদের সঙ্গে দীর্ঘদিন থেকে জনাব তারেক রহমানের সাথে সম্পর্ক ছিল এবং জাহিদের বুদ্ধিতে তারেক রহমান সাহেব আজকের এই পর্যায়ে এসেছে। হোয়াটএভার মেবি। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মন্ত্রিপরিষদের ভিতরে বাইরে সমাজে আলোচনা করা হচ্ছে যে কেন এবং কি কারণে এই উপদেষ্টা নিয়োগ করা হলো, আর মন্ত্রীদের মধ্যে ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন ওই মন্ত্রণালয় দেওয়া হলো, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন মন্ত্রীদের মধ্যে আমি নাম বলবো না, যে কয়েকজন মন্ত্রী আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিপূর্বে 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন এবং ওই সময় তারা অথর্ব মন্ত্রী ছিলেন, অযোগ্য ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন এবং তাদের নৈতিক যে চরিত্র, সেই চরিত্র বিএনপির সব মানুষ জানে যে এরা হাতের কাছে যা পাবে, হাতের কাছে কালা ধলা মানে কোনো কিছু বাদ নেই, হাতের কাছে যা পাবেন তাতেই একটা টিপ মারতে হবে, তাকেই একটু টান দিতে হবে এবং সেখান থেকে কিছু নিতে হবে। এদের সব অভ্যাসই আছে মাশাল্লাহ। এই মানুষগুলো এই বুড়া বয়সে, যারা এই যৌবনকালে এই কাজগুলো করেছেন, যেখানে কোনো সফলতার ছাপ নেই, এই বুড়ো বয়সে তারা কি করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ফলে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বটে, কিন্তু লং রানে এরা সফলতা দেখাতে পারবেন তো নাই, উল্টে ফেলে সরকারকে এমন একটা জায়গাতে ফেলে দেবে যে সেখান থেকে সরকার আর উঠতে পারবে না। আপনি দেখুন যে প্রথম দিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উইদিন ৩ মাসের মধ্যে তিনি ঘাটাঘাট মন্ত্রী পরিষদটা বা উপদেষ্টা মণ্ডলী চেঞ্জ করে নিতেন। যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী একটু বেশি বুঝেছিল, যারা তার মুখের উপর কথা বলতো, তাদেরকে বাদ দিয়ে তিনি যদি নতুন নিতেন, আজকে এই অবস্থায় তাকে যেতে হতো না। সামনে লিখে রাখেন, তার পরিষদের যারা লোকজন আছে সবাইকে ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সবাইকে দুদকের বারান্দায় ঘুরতে হবে, কোর্ট কাছারিতে আবার তাদেরকে যেতে হবে এবং তাদের প্রতিষ্ঠানসমূহ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু করছে সব জায়গাতেই বিপত্তিতে পড়তে হবে। এরশাদ দীর্ঘদিন টিকে ছিলেন, এর কারণ হলো এরশাদ পোশাক পাল্টানোর মতো করে মন্ত্রী পরিষদ পাল্টাতেন। সকালবেলা মন্ত্রীরা মানে ঘুম থেকে উঠতেন এই ভয় যে তাদের মন্ত্রিত্ব আছে কিনা। ফলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট তিনি সবসময় চালিয়েছেন, তার ক্যাবিনেট সবচেয়ে অ্যাক্টিভ ছিল। তো সেটা যদি তারেক রহমান সাহেব ফলো করেন তাহলে এই বর্তমান যারা ঢুকেছেন তাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটা মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে। আর যদি তিনি স্থির থাকেন যে আমি যেটা করেছি সেটাই ফাইনাল, ভালো করুক মন্দ করুক শেষ পর্যন্ত আমি যতদিন আছি এরা থাকবে, তাহলে তার পরিণতিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে, এর বাইরে অন্য কোনো কিছু যাবে না। একই অবস্থা দেখুন, শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়েছেন, কিন্তু যখন বাদ দেওয়ার দরকার ছিল তখন দেননি, আর যখন দিয়েছেন তখন তাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার কয়েকজন উপদেষ্টা ছিলেন, মশিউর রহমান, তার উপদেষ্টা ছিলেন এসটি ইমাম পুরো প্রশাসনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, আর মশিউর রহমান কাস্টম, বন্ড, তারপর শেষে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক তছনছ করে ছেড়ে দিয়েছে, অর্থ উপদেষ্টা ছিলেন। এর বাইরে সালমান এফ রহমান বাণিজ্য উপদেষ্টা ছিলেন। কি করেছে আপনারা সবাই জানেন। তার আইনমন্ত্রী, যে কজন আইনমন্ত্রী, ইট ওয়াজ এ ব্যাড চয়েস। মানে উনি প্রথম থেকে যে কজন আইনমন্ত্রী নিয়েছেন এবং কেন মন্নুজান সুফিয়ানকে, সাহারা খাতুনকে তার মন্ত্রী বানাতে হবে। তো এই জিনিসগুলো তার একটা ভিতরে অহমিকা বোধ জন্ম নিয়েছিল যে তিনি যাকে হাত দিবেন তার মাথায় সোনা ফলবে। এখন মন্ত্রী এমপি হয়েছে ধানমন্ডি থেকে ফজলে নূর তাপস, হি ওয়াজ এ জেন্টলম্যান, ব্যবসা বাণিজ্য করতেন, তারপর শেষে উকালতি করতেন, ভালো ছিল। এখন সেখানে ধানমন্ডি থেকে এনে তাকে সিটি কর্পোরেশনের মেয়র বানাতে হলো, তার ভাই পরশকে একেবারে অরাজনৈতিক একজন ভদ্রলোক তাকে এনে যুবলীগের চেয়ারম্যান বানাতে হলো। এই জিনিসগুলো অন দ্য লং টার্ম আওয়ামী লীগকে সর্বনাশ করেছে। একই অবস্থা
যদি বিএনপি করে। আওয়ামী লীগের যে পতনের কারণগুলো তাদেরকে মূল্যায়ন করতে হবে। ২০০১ থেকে ২০০৬ তাদের পতনের মূল কারণগুলো কী ছিল এবং ওই সময়টাতে যে বদনামগুলো হয়েছে, একটা বদনামও কিয়ামত পর্যন্ত বিএনপি মুছতে পারবে না। যতই চেষ্টা করুন তারেক রহমান সাহেব, তিনি আ হঠাৎ করে যেমন রাজু জেন্টলম্যান বান গিয়া, এই জিনিসগুলো তিনি করতে পারবেন। কিন্তু পান থেকে চুন খসলে লোকজন তাকে আবার সেই আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসবে। এই বাস্তবতা মেনে নিয়ে তিনি যদি মনে করেন যে লোকজন আমাকে এটা জানেন, ফর মি, আমাকে যারা অপছন্দ করেন তারা আমাকে এই কথাগুলো বলেন। তো আমার সম্পর্কে যেমন যারা মন্দ কথা বলেন, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটা স্মরণ করি এবং যারা আমাকে মন্দ বলেন তাদের কাছে আমি কখনই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিনি। আমি ধরে নিই যে তারা এই কাজ করবি, মন্দ করবি। তাদেরকে খুশি করার জন্য আমি কোনো কাজ কখনো করি না। আমি শুধুমাত্র যে কাজগুলো করি আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য। কিন্তু এখন সরকার যে কাজগুলো করছে, তাদেরকে যারা সমালোচনা করছে, ছোট মনে করছে, অযোগ্য মনে করছে, তাদের কাছে সে কৃতিত্ব এবং মহত্ব দেখাতে গিয়ে কিন্তু বিপদে পড়ছে এবং একই ভুল কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে বলতেন অশিক্ষিত, লেখাপড়া জানেন না, গ্রাম থেকে আসছে, গেয়েও ২ কলম লিখতে জানে না। তো এইজন্য তিনি যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা তার জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসছে। একই অবস্থা কিন্তু এরশাদ সাহেবও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার জন্য তিনি চেষ্টা করেছেন। এটা তার জীবনের অনেক কলঙ্ক, নতুন বাংলা ছাত্র সমাজ। আবার তিনি যখন সেই নতুন বাংলা ছাত্র সমাজকে বন্ধ করে দিলেন, ওটার মাধ্যমে তার আবার পতন শুরু হয়ে গেল। এরকম অনেক কিছু আছে। এখন আবার সেই খাল কাটা শুরু করতে হবে, আবার সেই ফ্যামিলি কার্ড শুরু করতে হবে। এখন ফ্যামিলি কার্ডের টাকা কই? সরকারকে তো এমনি দেনাগ্রস্ত রাষ্ট্র। তো সেখানে ফ্যামিলি কার্ডের জন্য টাকা তো সরকারকে ইনকাম করতে হবে। আগে আয় করতে হবে, তারপরে ব্যয় করতে হবে। এবার এখানে টাকা ছাপিয়ে অন্য গুরুত্বপূর্ণ ফান্ড থেকে টাকা এনে বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এনে আপনি ফ্যামিলি কার্ড চালু করলেন। মানে দেখানোর জন্য যে আমি পারি। কিন্তু আল্টিমেটলি এই জিনিসগুলো তো অন দ্য লং রান আপনি চালাতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে দেখবেন যে একটা সময় মন্ত্রীদের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে যে বিবাদ এবং বিসংবাদ শুরু হবে এবং একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি যখন শুরু হবে, তখন সারা বাংলাদেশে বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, কোলাহল, চাঁদাবাজি, মাস্তানি, এগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে। আর তখন কি হবে? অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।